জি 24 ঘন্টা আমি সব্যসাচী রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছেন শঙ্কর ঘোষ। শঙ্কর ঘোষ এই নিয়ে দুবারের বিধায়ক, কিন্তু এবার মন্ত্রী শঙ্কর ঘোষ আমাদের বলতে হবে। যদিও শঙ্করদা, আপনি যে একটা পোর্টফোলিও পাচ্ছেন, এটা শুরু থেকেই জল্পনা। মানুষ এত কনফিডেন্ট কি করেছিল? না, আমি শুধু এটুকু বলবো যে মন্ত্রী বা এর আগে আমি বিরোধী দলের মুখ্য সচেতক হিসাবে কাজ করেছি বা এবার মন্ত্রী হিসেবে কাজ করব। এর সমস্ত কিছুই প্রাপ্য হচ্ছে যারা আমাদেরকে আজকে এই জায়গায় এসে নিয়ে এসেছেন, যাদের জন্য আমরা আজকে এই জায়গায় পৌঁছেছি, তাদের প্রত্যাশা পূরণটাই এখন আমার লক্ষ্য। কিন্তু এটা ইন্টারেস্টিং শঙ্করদা, সেটা হচ্ছে যে এই প্রথম উত্তরবঙ্গ থেকে এতজন, এবং স্পিকার উত্তরবঙ্গের। দেখুন, অংশীদারত্বের প্রশ্নে নিশ্চিতভাবে এটা উত্তরবঙ্গের কাছে একটা বড় প্রাপ্তি, এবং উত্তরবঙ্গ ভারতীয় জনতা পার্টি এটা কোথাও একটা সমার্থক হয়েছিল। 54 আউট অফ 54 41 সিটস আমরা জিতেছি। আমরা যদি সেই অর্থে দেখি তাহলে দেখব ওখান থেকে আমাদের রাজ্যের সভাপতি হয়েছিলেন আজকে যিনি কেন্দ্রের সরকারের মন্ত্রী, এক রাজবংশী সম্প্রদায় থেকে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়েছিল। এগুলো তো আমরা আগে কখনো দেখিনি। এবার মানুষের প্রত্যাশা পূরণ করাটাই বড় বিষয়। যে ভাবনা, সেই ভাবনাটাকে আমরা অবশ্যই আমাদের। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এলেন, তিনি একেবারে ঠাড়ে ঠোড়ে বুঝিয়েছেন যে উত্তরবঙ্গ বঞ্চিত নয়, উত্তরকন্যা করা, বারবার সেখানে যাওয়া, পাহাড়ে যাওয়া, উনি চেষ্টার কসুর করেননি, ওনার তরফে দাবি ছিল। দেখুন, বাস্তবের সাথে তো তার কোনো মিল নেই। প্রথম কথা, উত্তরবঙ্গ থেকে পূর্ণমন্ত্রী বা উত্তরবঙ্গ থেকে গুরুত্বপূর্ণ দপ্তর কোনোটাই দেওয়া হয়নি। ওটা একটা কিছু লোক ভোলানো কিছু লোক ছিল। এবং যদি খুব ঠান্ডা মাথায় দেখা যায় যে উত্তরবঙ্গের মানুষের মধ্যে যে একটা ফিলিং অফ আইসোলেশন ছিল, সেটা কিন্তু এই অনুন্নয়নের প্রশ্ন, 2-2.5 কোটি মানুষ, তাদের রাজ্য বাজেটে তাদের প্রতি যে ভূমিকা, সেটা ছিল অবহেলার, বঞ্চনার। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে উনি যেগুলো বলেছেন সেগুলো আজ আর আলোচনা করে লাভ কি? আমার মনে হয় যে তৃণমূল দলটা খুব দ্রুত ইতিহাসের পাতায় চলে যাবে, এবং একটা দল সরকার থেকে বেরিয়ে যাওয়ার পরে এত দ্রুত সমাপ্ত হতে পারে, তার একটা উদাহরণ তৃণমূল কংগ্রেস হবে। এমনকি তৃণমূল দলের মধ্যেই যারা তৃণমূলের মন্ত্রী বিধায়করা ছিলেন, তারা বলতেন যে এই দলের প্রভু আছে, এই প্রভুদের সামনে মাথা ঝোঁকাতে হবেই। নীতির প্রশ্নে আপনি কোনো কিছু ভালোবাসতে পারেন, কিন্তু ব্যক্তি প্রভুর কখনো দাসত্ব আপনি স্বীকার করবেন না। এই যে আজকে একটা নতুন তৃণমূলের হাওয়া উঠলো, শুনলাম, সে তো যারা করছে তারা বলতে পারবে, আমি বলতে পারবো না। আমি শুধু এইটুকু বলবো যে ভারতীয় জনতা পার্টি মানুষের ম্যান্ডেট নিয়ে, বিপুল ম্যান্ডেট নিয়ে এখানে এসছেন। ফলে ভারতীয় জনতা পার্টি তাদের যে ম্যানিফেস্টো আছে সেটাকেই ফিল আপ করাটা বা পূর্ণ করাটাই এই মুহূর্তে আমাদের ভাবনা। বিরোধী তৃণমূল কি তাহলে ভেঙে গেল আজকে থেকে নাকি? তা আমি বলতে পারবো না, মনে হয় ভেঙে টেঙে কি, ও দলই থাকবে না। আমি আগেই বলেছি, একটা নীতিহীনতা যেটা একটা কারণ, আর একটা হচ্ছে দুর্নীতি। দুর্নীতিতে একেবারে মানে কি বলবো, নিমজ্জিত এই দলটি। এবং আমি রাজনীতির একটা অধঃপতনের সংজ্ঞা তৃণমূল কংগ্রেস লিখে দিয়েছিল, এবং এই দলটা ভাঙার পেছনে অনেকগুলো উপাদান কাজ করেছে। তার মধ্যে একটা অবশ্যই হচ্ছে অভিষেক ব্যানার্জি, যার দম্ভ, অহংকার, ক্ষমতার প্রদর্শন, বৈভবের প্রদর্শন, এবং তার বক্তব্য। পরে তো দেখা গেল যে ফুটো মস্তান। এই ধরনের লোক রাজনীতির পক্ষে খুব খারাপ। আচ্ছা, এই আপনি এর গত বিধানসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন বিরোধী হিসাবে, তো একটা বিষয় খুব জানতে ইচ্ছা করছে, যে সই জাল, মানে এটা তো একটা অভিনব মানে বিষয়, মানে সাধারণ মানুষও ভাবছে এরকম হয় কখনো আসলে, নাকি এরকম প্র্যাকটিস, যা ঠিক আছে চলো সই করে দিলাম, কি হলো না আমি করে দিলাম। আসলে জাল জুয়া চুরি করতে করতে এই দল যে সংসদীয় কাঠামোর যে নিয়ম নীতি, সেগুলো মেনে চলে না। আজকে আর আমি নাম নিচ্ছি না, কিন্তু আমি বিধানসভার লবিতে বসে অত্যন্ত একজন বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের নেতাকে অনুরোধ করেছিলাম বা বলেছিলাম যে বিষয়টি আপনারা দেখুন। উনি ওনার সংসদীয় রাজনীতির কথা বলে আমাকে, আমার কথাটা হয়তো তিনি গুরুত্ব দেননি, কিন্তু পরবর্তীকালে যেটা সামনে আসলো সেটা তো ওনাদের এখন লজ্জায় মুখ লুকোনোর জায়গা নেই। মানে নিজের দলের বিধায়কদের সই নকল করা বা জাল করে
তারা করেছেন। ইটস আ ভেরি ব্যাড টেস্ট। না মানে আমার তাহলে আমার টেকনিক্যালিটিসে জানতে ইচ্ছা করছে, তার মানে Technicalities- বিরোধী দলনেতা এখনো কেউ নেই, তার মানে না, মানে নেই ওই তো। বিরোধী দল যদি তৃণমূল থাকে তারা ঠিক করতে পারছে না। আপনি ওনাদেরকে জিজ্ঞাসা করলেন না যে পার্লামেন্টেও তো ওনাদের দলনেতার পরিবর্তন হয়েছে, সেই দলনেতারও যখন পরিবর্তন হয়েছে তখন কিন্তু ওনাদের সাংসদরা নিজেরা সই করে তারপরে গিয়ে জমা দিয়েছে। তাহলে ওনারা পার্লামেন্টারি প্র্যাকটিসে যেটা আছে সেটাকে বাইপাস করছেন। কখন করছেন? যখন ওনাদের দলের মধ্যে অনেক সিনিয়র মোস্ট লিডাররা তারা দায়িত্বে আছেন এবং বিরোধী দলনেতা হিসেবে যার নাম ওনারা প্রস্তাবিত করেছেন খবরের কাগজে দেখলাম, তিনি তো অনেক দিন তার সংসদীয় অভিজ্ঞতা। আমি জানি না এই দলটা, আমি জানি না ক্ষমতার থেকে সরে যাওয়ার পরে মনে হয় ব্যবসাপাতি বন্ধ হয়ে গেছে। এই যে ভাবনা থেকেই এরা পার্লামেন্টারি প্র্যাকটিস বন্ধ করে এরা ভেবেছে যে ওনাদের পারিবারিক বিষয় আমরা সই করে জালটাল করে যা করে এগুলো দিয়ে দিয়েছে। এটা হয় না। বিধানসভাটাকেও তো তৃণমূল পারিবারিক বিষয় ভাবতো। রাজ্যটাকেই ওরা ভেবেছিল ওরা রাজা আর বাদবাকি প্রজা। রাজা প্রজার সম্পর্কে তো রাজ্য চলে না। এবং দেখুন, রাজনীতিতে শাসক বিরোধী থাকবেই, কিন্তু ন্যূনতম একটা সৌজন্যতা থাকা দরকার। তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হিসাবে অপাংতেয় এবং অপ্রাসঙ্গিক হয়ে যাবে। আপনি আপনার দলের নীতি আদর্শ, আপনার দলের 321 জন কার্যকর্তা এই মাটিতে শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে ভারতীয় জনতা পার্টির পতাকা তোলার জন্য তারা নিজের আত্মবলিদান দিয়েছে, ঘর ছাড়া হয়েছে, মহিলারা অত্যাচারিত হয়েছে, কিন্তু তারা পার্টির যে ভাবনা সেই ভাবনার থেকে সরে যায়নি। ফলে স্বাভাবিকভাবে এই লড়াইটাকে যখন সংগঠিত করা হয় এটাই ছিল তার সব থেকে বড় উপাদান। আর তৃণমূল দলটা কি হলো, ক্ষমতার থেকে সরে যাওয়ার পরে রাজনীতি যেহেতু ওনারা ব্যবসা হিসেবে দেখতেন, ফলে কোনো তো নীতি আদর্শের ব্যাপার নেই, ফলে এই দলটা চূড়ান্ত গড়াগড়ি খাচ্ছে। আমি ধরে নিলাম তাহলে তৃণমূল আর থাকবে না এবং তার বিধায়করা কোথায় বসবেন কি করবেন শুধু সময় বলবে। সিপিএম এর কি ভবিষ্যৎ দেখছেন? দেখুন, ভবিষ্যৎ সিপিএম এর তো আমি দেখার কেউ নেই, ভবিষ্যৎ ওনারা দেখবেন। তবে বামেদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে অন্য কেউ বোঝে না, ওনারাই বোঝেন। হ্যাঁ, মানে ওটা কি এখনো আছে? এখনো পর্যন্ত ও তো এখনো আছে। এবং আমি শুধু এইটুকু মনে করি যে সমাজকে নির্বোধ ভাববেন না। 2011 থেকে এই যে ধারাবাহিকভাবে এই যে নেমে যাওয়ার তো ওনারাও বিশ্লেষণ করছেন। কিন্তু আপনি যদি মনে করেন যে সমাজ নির্বোধ আপনারাই একমাত্র বোঝেন, তাহলে আবার ভুল করবেন। দেখুন, আপনারা ক্ষমতায় এসছেন, মানুষের বিপুল ভালোবাসা, এবারে ভালোবাসা বেশি থাকলে না অভিমানও প্রচুর হয়। মানে এত বিপুল পরিমাণে এক্সপেকটেশন আপনাদের ঘাড়ে, আপনাদের একটু ত্রুটি বিচ্যুতিতে মানুষ খুব অভিমানী হবেন, এটা কতটা চ্যালেঞ্জ আপনাদের কাছে? সংবেদনশীলতার সঙ্গে সেই বিষয়গুলোকে আমাদের মুখোমুখি হতে হবে। মনে রাখতে হবে, একটা সরকার চালাতে গিয়ে আপনাকে সংবেদনশীল হতে হবে, প্রয়োজনে কঠোর হতে হবে। কিন্তু কোনো সময় যেন মানুষের সাথে কমিউনিকেশন সেটা যাতে বন্ধ না হয়, সেটার প্রতি নিশ্চিত থাকতে হবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী এই সময়কালে 1 মাসের মধ্যে অনেকগুলো যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। আপনার চিংড়িঘাটার ওখানে 2 বছরে যেটা হয়নি সেটা 120 ঘন্টায় কমপ্লিট। আজকে মহিলাদের বিনামূল্যে বাসের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রশাসনিকভাবে আপনি দেখেছেন যে প্রশাসনিক বৈঠকে বিরোধীদের ডাকা হচ্ছে। যে আগের সরকার বা আগের রাজনৈতিক দল যারা সরকার চালাতেন তৃণমূল, তারা বিএসএফকে জমি দিত না, সেই জমি দেওয়ার কাজ সম্পন্ন করেছে। এই যে ডবল ইঞ্জিন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের নেতৃত্বে কেন্দ্রের সরকার, রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যের সরকার, কেন্দ্র রাজ্য যুক্ত হয়ে যখন একটা রাজ্যের উন্নতির জন্য কাজ করে, আমি বিশ্বাস করি মানুষের প্রত্যাশা পূরণ করতে আমরা সফল হব। একদমই। এবং আমরা এক্সপেক্ট করব যে শঙ্কর ঘোষকে আমরা লড়াই করতে করতে দেখেছি, মন্ত্রী শঙ্কর ঘোষ সেরকম ভাবেই মানুষের জন্য লড়াই করে যাবে। নিশ্চিত। অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে শঙ্করবাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।